সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক নানা ঘটনার প্রবাহ নিয়ে আপনাদের সামনে আসি আমরা। আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো হকি নিয়ে। আপনারা জানেন যে এইচএফ কাপ খেলতে গত রাতে হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। এই কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশ দল হংকংয়ে পৌঁছেও যাবে। এই হকির বিষয়ে এবং এইচএফ কাপের প্রস্তুতি, হকির সাম্প্রতিক নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি শফিউল্লাহ আল মুনির। মুনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা হকির প্রস্তুতি নিয়ে তো নিশ্চয়ই কথা বলবো। এইচএফ কাপকে নিয়ে আপনার দীর্ঘ প্রস্তুতি আপনি দিয়েছেন দলকে এবং তার ফল কি হবে সেই প্রত্যাশার কথাও জানবো। তার আগে জানতে চাই যে আপনি আসলে আমাদের এই চেয়ারে এসেছেন অনেকবারই, কিন্তু তখন আপনি ছিলেন একটা আন্দোলনের শামিল। এখন আপনি ফেডারেশনে সরাসরি প্রত্যক্ষভাবে কাজ করছেন হকি উন্নয়নে। 7 মাস কেটেছে আপনার দায়িত্বে। কেমন যাচ্ছে আপনার হকি সংগঠক হিসেবে? সত্যিকার অর্থে যেটা ছিল আগে, আমার ভূমিকাটা ছিল অনেক বেশি ক্লাব কেন্দ্রিক। একটা ক্লাবে আমি প্রত্যক্ষভাবে সরাসরি সংশ্লিষ্ট ছিলাম, আরও কয়েকটা ক্লাবের পৃষ্ঠপোষক হিসাবে ছিলাম। তখন আসলে হকিটা হয়তো একটা পাশ থেকে আমার দেখার অভিজ্ঞতাটা ছিল। এখন সরাসরি ফেডারেশনের সাথে সম্পৃক্ত। এই জায়গায় আমিও শিখছি অনেক কিছু, নতুন অনেক কিছু দেখছি, বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ। ফেডারেশনে কাজ করার যেটা সবচেয়ে মানে অ্যাজ এ সংগঠক হিসাবে সবচেয়ে বড় তৃপ্তির জায়গাটা, যে আপনি সরাসরি দেশের জন্য কিছু করতে পারছেন, জাতীয় দলের জন্য করতে পারছেন। আপনার হয়তো অনেক পরিকল্পনা ছিল আগে, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সুযোগ অনেক কম ছিল। এখন যারা নীতি নির্ধারক আছে তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে। আমার কোনো আইডিয়া বা কোনো প্ল্যানিং আগে হয়তো আমি তাদের সেভাবে কনভিন্স করতে ব্যর্থ হয়েছি। এখন যেহেতু সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে, আমি চেষ্টা করছি যে আমার প্ল্যানিংগুলো তাদের কনভিন্স করার জন্য। এবং যারা নীতি নির্ধারক আছেন, আমি একদম স্পেসিফিকলি আমাদের যিনি মাননীয় সভাপতি মহোদয় আছেন, ওনার যিনি প্রতিনিধি আছেন, আমি কিছু আইডিয়া তাদের সাথে শেয়ার করেছি। তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সে জিনিসটা সাড়া দিয়েছে। সেটার রেজাল্ট কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের জাতীয় দলের ইউরোপ কন্ডিশনার ক্যাম্পে অংশগ্রহণ করা, অস্ট্রিয়া পোল্যান্ডের জাতীয় দলের সাথে খেলা, এই সুবিধাগুলো কিন্তু এখন পাচ্ছি। মানে তাৎক্ষণিক রিটার্নটা কিংবা ফিডব্যাকটা পাচ্ছি। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে খুব বেশি আসলে মানে যে যাদের সঙ্গে সমালোচনা করেছিলেন কিংবা যাদের সঙ্গে বিরোধটা ছিল, প্রায় সবাই এখন একসাথে কাজ করছেন একই কমিটিতে। আসলে ভালোভাবে আপনি একক বা একা আপনি কিন্তু কিছু করতে পারবেন না এই ধরনের বৃহৎ পরিসরে। আপনার টিম কম্বিনেশনটা খুবই জরুরি। আপনি ভালো কিছু করতে গেলে একটা ফ্যামিলির মতো করে আপনার কাজ করতে হবে, তখন হয়তো হকির জন্য আপনি প্রত্যক্ষভাবে কিছু করতে পারবেন। মানে বন্ডিংসটা কি তৈরি হচ্ছে কিনা, আপনার সেই ফ্যামিলিটা কি তৈরি হয়ে যাচ্ছে কিনা? আমরা তো নতুন হিসাবে, নতুন সংগঠক হিসাবে আমরা চেষ্টা করছি। আসলে সত্যিকার অর্থে তারা ভালো বলতে পারবে যাদের সাথে আমি কাজ করছি। আচ্ছা, এমনিতে এইচএফ কাপের প্রস্তুতির খবরে আমরা যদি চলে আসি, বাংলাদেশ দল হংকং পৌঁছে যাবে বলছি আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো। হংকং মিশনটাকে কেন্দ্র করে আপনি আসলে পরিকল্পনাটা নিয়েছিলেন বেশ কিছুদিন আগে থেকে। আসলে সত্যিকারের উদ্দেশ্য কি হংকং এর এই টুর্নামেন্টটা ছিল, নাকি আসলে ওয়ার্ল্ড হকি লিগকে কেন্দ্র করে আপনি সাজাতে চেয়েছিলেন জাতীয় দলকে? আসলে আমার উদ্দেশ্য যে জায়গাটায় ছিল, আপনি দেখেন বৈশ্বিক পরিসরে যে খেলাটাকে নিয়ে আপনার বিশ্ব দরবারে বাংলাদেশকে আরো বেশি পরিচিত করতে পারতেন, সেটার ভিতরে সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল বাংলাদেশের হকিকে নিয়ে। যে কোনো কারণেই হোক, আমাদের ব্যর্থতার কারণেই হোক, আমরা কিন্তু সেই জায়গাটা, আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা আমরা যেতে পারিনি। আমাদের এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমাদের অবস্থান 32-এ আছে, 32-তে আছে। আপনি দেখবেন যে আমাদের কাছাকাছি যে দলগুলো আছে তারা কিন্তু 4 বছর, 5 বছর, 6 বছর আগেও আমাদের অনেক পিছনে ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি র্যাঙ্কিং এ কিছু দূরও আমরা সামনে যেতে পারি, আমাদের জাতীয় দলকে যদি অ্যাটলিস্ট আমরা 6 মাস থেকে 1 বছর একটা জাতীয় দল সবসময় একটা কথা কিন্তু ওরা বলে, এবং সত্যিকার অর্থে কিন্তু আপনি খেলোয়াড়দের কথাগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, যে আমরা একটা টুর্নামেন্ট যখন তাদের পাঠাই, আমরা কোনো প্রস্তুতিমূলক খেলা ছাড়াই কিন্তু তাদের পাঠিয়ে দিচ্ছি। আপনি একটা খেলোয়াড় থেকে পারফরমেন্স আশা করবেন,
টিম কম্বিনেশনটা কোথায় আছে, আপনার দলের উইকনেসটা কোথায় আছে, স্ট্রেংথটা কোথায় আছে, এটা কিন্তু কোচেরও বোঝার সুযোগ হয় না, খেলোয়াড়দেরও একটা যে ইন্টিগ্রেশন মাঠে যে সমন্বয় সেটার সুযোগ হয় না। সেটা আমার মাথায় একটা ছিল যে আসলে আমি জাতীয় দলে যারা আছেন বা যারা পাইপলাইনে জাতীয় দলে আসতে পারেন, তাদের সবাইকে যদি একটা জায়গায় ডিফারেন্ট একটা কোয়ারেন্টাইন প্লেসে আমি রাখতে পারি, তাহলে সত্যিকার অর্থে কিন্তু আমি জাতীয় দল সম্পর্কে আমার একটা ধারণাটা হবে যে আমার কোথায় আরো বেশি মোবিলাইজেশন দরকার হবে, আমার আমার অ্যাটেনশনটা কোথায় দিতে হবে। আর আপনি আরেকটা ব্যাপার আমার মাথায় ছিল যে আমরা বাংলাদেশ, আমাদের এই জায়গাটা কিন্তু আমরা অনেকটু উপমহাদেশীয় যে স্টাইলটা আছে, সেই আদি যুগের আমরা গ্রাস ফিটে যখন খেলতাম তখনকার কিন্তু আমরা টেকনিকটা অ্যাডাপ্ট করার চেষ্টা করি এখনো। আর হকি এখন অনেক বেশি পাওয়ার গেম হয়ে গেছে, আপনি প্রতিনিয়ত অনেক এটা ফাস্ট হয়েছে। অনেক প্রতিনিয়ত এটা রুলস রেগুলেশন গুলো চেঞ্জ হচ্ছে, টেকনিকটা হচ্ছে। এইটা যদি খুব কাছের থেকে আমার খেলোয়াড়রা না দেখে, আর এটা অনেক বেশি, আমি এবার খেলোয়াড়দের সাথে কথা বলেছি, ওরা ওরা বললো এতদিন আমরা ট্রেনিং করেছি শুধু মাঠে, বাট এখন আমাদের খাতা কলম নিয়েও আমাদের বসতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেলোয়াড়দের ভিতরে আসছে, এবং আপনি খেলোয়াড়দের সাথে কথা বলে দেখবেন ওরা অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী, যেটা পারফরমেন্সের জন্য অনেক বেশি জরুরি। আমার কাছে মনে হয়েছে যদি জাতীয় দল ভালো করে, আমরা র্যাঙ্কিং এ সামনে গেলে যেটা হবে, আমরা অনেক বেশি খেলার সুযোগ পাবো এবং বেশি খেললে সাফল্য আসার সম্ভাবনা হ্যাঁ, বাড়বে এবং দর্শকদের আকর্ষণও তৈরি হবে। আকর্ষণটা হবে ওভারঅল, কিন্তু আমার হকি খেলার প্রেক্ষাপটটাই চেঞ্জ হবে। আপনি দেখেন যে এখন হকি যে কোনো খেলায় যদি আপনি ভালো করতে চান, এটার সাথে মার্কেটিং, গ্ল্যামারাস অনেক বেশি ইনভলভ। আমরা নিশ্চয়ই এই পরিকল্পনাগুলো জানবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার ফোনটি নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো। হ্যাঁ, আমি মিজান পতেঙ্গা থেকে বলছিলাম। জি, হ্যাঁ বলেন। যে হকি আমাদের দেশে একটা খুব সম্ভাবনাময় একটা খেলা। হ্যাঁ, জি। যদি আমাদের সংগঠকরা একটু ভালো হয়, তাহলে কিন্তু এই সম্ভাবনার সাথে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আচ্ছা এখন দেখুন আমাদের হকির আজকে এই অবস্থা শুধুমাত্র সংগঠকের কারণে। আচ্ছা। জি। হ্যাঁ, আমাদের সংগঠক যদি একটু ভালো হয়, হ্যাঁ আমি মহোদয় বলবো সম্ভাবনা একটি খেলা, যদি এটাকে যদি পরিচর্যা করতে পারে, প্লেয়ারদেরকে যদি ভালো মতো হ্যাঁ রেসপন্স করতে পারে, তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যাবো। জি, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আমার মনে হয় যে এখন সেই বিভেদ কিংবা দ্বন্দ্বটা অনেক কমে গেছে সংগঠকদের মধ্যে, যেটা একটা সময় খুব প্রকাশ্য ছিল। এখন সবাই একসাথেই, মনির ভাই কি বলবেন, যে একসাথেই তো কাজ করছেন। অবশ্যই আপনি সর্বশেষ যে টুর্নামেন্টটি হলো, এই টুর্নামেন্টটা কিন্তু একটা পরিবারের মতো সবাই Under কাজ 18 এশিয়া করেছে, কাপের কথা বলছেন। দেখেই কিন্তু সবাই বলেছে এটা একটা সফল টুর্নামেন্ট হয়েছে। তো আমিও বিশ্বাস করি যে আমরা সবাই একসাথে কাজ করছি, সামনেও আরো ভালোভাবে সবাই একসাথে কাজ করব। আমরা বাংলাদেশের হকিকে যে জায়গায় দেখতে চাই, সে জায়গায় আমরা দেখতে পারবো। আপনি একটু আগে বলছিলেন যে মার্কেটিংটা জড়িত এই যে কোনো খেলার সাথে, কারণ অর্থ প্রয়োজন খেলায় উন্নতি এবং সেটাকে আরো বিকশিত করতে। ঠিক একইভাবে গ্ল্যামারাস জিনিসটাও এখন এসে গেছে আসলে বিশ্বব্যাপী বিভিন্ন খেলায়। হকিকে কেন্দ্র করে আসলে আপনার পরিকল্পনাটা কি? আমি যখন কিভাবে এই ভ্যালুগুলো বাড়াতে পারবেন চাচ্ছেন? অ্যাডেড ভ্যালুগুলো বাড়ানোর জন্য কিন্তু আমি প্রায় 3 বছর আগেই চেষ্টা করেছিলাম। আমি একটা প্রস্তাবনা তখন ক্লাব প্রতিনিধি হিসাবে বাংলাদেশ হকি ফেডারেশনকে দিয়েছিলাম। তখন যে কোনো কারণেই আমি কনভিন্স করতে পারিনি তাকে। আপনি একজন হকি খেলোয়াড় কেন হকি খেলবে? এখন ক্রিকেট খেলছে, সে জায়গায় একজন খেলোয়াড়ের আর্থিক নিশ্চয়তাটা আছে, আর্থিক নিরাপত্তাটা আছে। আমাদের এখন কিন্তু সারা বছরে একজন খেলোয়াড়ের জন্য একটা লিগ, তারপরেও লিগটা আমরা ধারাবাহিকভাবে করতে পারি না। সেটার কারণে যেটা হচ্ছে, খেলোয়াড়রা কিন্তু যারা এখন ইনভলভ তারাও বিমুখ হয়ে যাচ্ছে। আপনি দেখেন জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়গুলো এখন কিন্তু আর্থিক নিরাপত্তার জন্য তারা সার্ভিসেস টিমে চলে গেছে। তো আমার প্রথম যে জায়গাটা যে সংগঠক হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনের সবাইকে করতে হবে, খেলোয়াড়দের অ্যাট্রাক্ট করতে হবে হকির প্রতি। আর অ্যাট্রাক্ট করার জন্য প্রিকন্ডিশন, তাকে বুঝাতে হবে হকি খেললে তার পরিবারটা চলবে, তার বাসাটা চলবে। এই জিনিসটা যখন আপনি করতে পারবেন, তখন কিন্তু খেলোয়াড়দের থেকে আপনি অনেক বেশি আশা করতে পারবেন। আচ্ছা। তো এইটার জন্য আমি তখন যেটা করেছিলাম, আমি ফ্র্যাঞ্চাইজ লিগ একটা একটা প্রস্তাব দিয়েছিলাম। তখন হয়তো হয়নি, এখন দেখি যেহেতু আমি সরাসরি তখন ফেডারেশনের এমনটাও সাথে, বলেছিলেন আপনি যে যদি বাংলাদেশে না হয় বিদেশের মাটিতেও একটা করার চেষ্টা করেছিলেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম। তো আমাদের যেটা সুবিধা হয়েছে, তখন আমাদের গ্রাসরুট কিছু ওয়ার্ক, কিছু
সিস্টেমেটিক কিছু কাঠামো আমরা ডেভেলপ করে রেখেছিলাম, যেগুলো হয়তো এখন আমাদের হেল্প করবে। আমি খুব শীঘ্রই বাংলাদেশ হকি ফেডারেশনের সর্বোচ্চ যে নীতি নির্ধারক পরিষদ আছেন, গভর্নিং বডিতে আমি একটা প্রেজেন্টেশন দিব যে আর হকি ফেডারেশনও দেখবে যে এই জায়গার হকির প্রত্যক্ষ পরোক্ষভাবে কিভাবে বেনিফিটেড হচ্ছে হকি, বাংলাদেশের হকি খেলোয়াড়রা কিভাবে হচ্ছে। আমি দৃঢ়ভাবে আশা করি, আমি বিশ্বাস করি যে হকি ফেডারেশন এটা সর্বোচ্চ সহযোগিতা করবে। মানে ক্রিকেট অলরেডি শুরু করে দিয়েছে, বিপিএল, ফুটবল এরকম চিন্তা করছে, হকিও যে চিন্তা করছে। আপনি মনে করছেন যে আপনার আগের সেই পরিকল্পনার কাজ এবং এখনকার প্রত্যক্ষ ভূমিকা আসলে দুটো মিলে এটা বাস্তব হবে, কিংবা এটা আসলে খেলোয়াড়দের জন্য লাভজনক হবে, এরকম কি আপনি মনে করছেন? খেলোয়াড়দের জন্য তো অবশ্যই লাভবান হবে খেলোয়াড়রা, কিন্তু সবচেয়ে বেশি যেটা হবে বাংলাদেশের হকি উপকৃত হবে। আপনি ধরেন যারা এখন যেসব অল্প বয়সী ছেলেরা বা মেয়েরা, আমরা তো এখন মহিলা হকি নিয়েও চেষ্টা করছি, তারা কিন্তু এই জিনিসগুলো যখন দেখবে তখন কিন্তু তারা আগ্রহী অনেক বেশি হবে। কবে কখন হতে পারে এরকম কি কোনো পরিকল্পনা, কি মানে কোনো কিছু কি আমাদের দর্শকদের জন্য বলতে পারেন কিনা এই ফ্র্যাঞ্চাইজি হকি লিগটাকে নিয়ে? আমি যে কাজগুলো করেছি, আপনি জানেন যে এই ধরনের একটা টুর্নামেন্ট, আমি যে জিনিসটা বিশ্বাস করি যে হঠাৎ শুরু করে হঠাৎ বন্ধ যাতে জিনিসটা না হয়, এটা যাতে একটা সাস্টেনেবিলিটি থাকে, একটা ধারাবাহিকতা থাকে, ধারাবাহিকতার সাথে আসরটা যাতে জনপ্রিয় হয়, তথাকথিত একটা আসন না হয়। তার জন্য যারা প্রফেশনাল এই ধরনের কাজ করেন, ইন্ডিয়ান এবং দুবাইয়ের কয়েকটা আমি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কথা বলেছি, কয়েকটা কোম্পানি আমাকে প্রেজেন্টেশনও দিয়েছে। এই জায়গায় একটা টিমের মতো যে মার্কেটিং এর কিছু আমার ইনপুট লাগবে, লোকাল আমার কি কি রিসোর্স গুলো লাগবে, আমি কি কি রিসোর্স গুলো প্রথম বছর মোবিলাইজেশন করতে পারতেছি, দ্বিতীয় বছরে করতে পারতেছি, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, আপনি বাইরের কারা কারা আসবে, কোন সিজনে আমি অনুষ্ঠানটা টুর্নামেন্টটা করলে আমি অনেক বেশি আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের আনতে পারবো, এই সব জিনিস নিয়ে একটা ফিজিবিলিটি স্টাডি আমরা করছি। তো ফিজিবিলিটি স্টাডির প্রাথমিক যে ডাটাগুলো আমরা পেয়েছি, যে ইনপুটগুলো পেয়েছি, সেগুলো আশাবাঞ্জক। আচ্ছা, মানে বাংলাদেশে এটা হতে পারবে, সাস্টেইনেবল হতে পারবে, আপনি এটা আশা করছেন। আমরাও আশা করি যে এরকম একটা টুর্নামেন্ট হোক। আরেকজন দর্শকের ফোন নেব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি রাজীব ভাই, আমি খিলগাঁও চৌধুরীপাড়া থেকে বলছিলাম। আমার নাম নাজিব তালাত। তো মনির ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, উনি বিদেশ নিয়ে আমাদের হকি টিমকে ট্রেনিং দেওয়াচ্ছেন বা অনেক ক্যাম্প করাচ্ছেন, অনেক টাকা খরচ করছেন। নতুন প্লেয়ার উঠানোর ব্যাপারে বা নতুন প্লেয়ার সৃষ্টি করার ব্যাপারে কি পরিকল্পনা, বিভিন্ন ডিস্ট্রিক্ট বা যেখান থেকে যেভাবেই হোক, বা নতুন কোনো টার্ফ বসানোর ব্যাপারে, সোজা কথা নতুন প্লেয়ার উঠে আসার ব্যাপারে ওনার পরিকল্পনাটা কি প্লিজ? জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে প্লেয়ারদের মধ্যে পটেনশিয়াল আছে, শুরুতেই বলছিলেন, কিন্তু তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো আসলে কম ছিল। সেটা তো বর্তমান যে ব্যাচটা আছে তাদের কথা বলছেন। ভবিষ্যৎ আসলে কেমন হকির? অ্যাট্রাক্ট করার কথা আপনি বলছিলেন যে নতুন প্রজন্মকে অ্যাট্রাক্ট করতে হবে। আপনার যেটা হয়েছে, আমাদের স্কুল হকি যেটা বাংলাদেশ হকি ফেডারেশন কন্ডাক্ট করে, স্কুল হকিটাকে আরো বেশি পপুলার করতে হবে, আরো অনেক বেশি স্কুলকে ইনভলভ করতে হবে, অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। আমি বিশ্বাস করি যে স্কুল হকিটা যদি আমরা অনেক বেশি তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করতে পারি, একটা জায়গার থেকে আমার পাইপলাইনে কিন্তু খেলোয়াড় আসবে। স্কুল হকির থেকে যে খেলোয়াড়গুলো আসবে, এখন দেখেন আমাদের কিন্তু হকিটা অনেকটুকু বিকেএসপি কেন্দ্রিক, যেহেতু সে জায়গায় একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা আছে, আমরা শুধু সেই জায়গার থেকেই আমরা খেলোয়াড় পাচ্ছি। কিন্তু সার্বিক হকির উন্নতি করার জন্য আপনার ওভারঅল বাংলাদেশের সব জায়গায় আমাদের কিন্তু হকির কিছু পকেট ছিল, স্পেসিফিক্যালি ফরিদপুর, রাজশাহী, ট্রাইবাল কিছু বেল্ট, এইসব জায়গায় যদি আমরা ধারাবাহিক কিছু টুর্নামেন্ট আয়োজন করতে পারি, উপজাতি হকিটা, যুব হকিটা, এবং এটা ঢাকা কেন্দ্রিক না, যদিও আমাদের অ্যাস্ট্রোটার্ফটা ঢাকা আছে, বাট গ্রাস মাঠের থেকেই কিন্তু আমাদের প্রাইমারি সিলেকশন গুলো করতে হবে। তাদের পরে যেটা হয়েছে, এবার আমার আরেকটা কাজ আমরা কিছু দূর এগিয়ে নিয়েছি। আমরা জার্মানি বন ক্লাবের সাথে একটা এমইউ করব খুব শীঘ্রই। এবার আমরা যে কয়েকজন খেলোয়াড় পাঠিয়েছিলাম, তাদের অধিকাংশই ইউরোপে এর আগে খেলার অভিজ্ঞতা ছিল। আমরা অনূর্ধ্ব 18-র 4 জন খেলোয়াড় যারা প্রথম ইউরোপে গেছেন, এবং আমরা চাচ্ছি যে আগামীতে আনকোরা, যাদের হয়তো এই অভিজ্ঞতাটা নাই,
বা যারা আমাদের ভবিষ্যৎ স্টার আমাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন, এই ধরনের 30 থেকে 40 জনকে ইউরোপে পাঠানোর জন্য। আচ্ছা, তাহলে ওভারঅল যে জিনিসটা হবেন, সঙ্গে যারা খেলেছে তারাও তো যাবে নিশ্চয়ই। যাবে, কিন্তু আপনি তো সময়ের একটা ধারাবাহিকতা আছে। একটা সময় এখন যারা আছে নতুনদের তাদেরও জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু যেটা হয়েছে, আমার যদি সিনিয়র খেলোয়াড়রা যদি প্রেশার না অনুভব করে, যে উনি যদি মনে করছেন একজন খেলোয়াড় যে আমি অনেক দিন খেলতে পারবো, আমার কোনো বিকল্প নেই। আপনি কালকে আমাদের যিনি অধিনায়ক জিমির কথাটা শুনলেই বুঝতে পারবেন। জিমি কিন্তু প্রথমবার বলছে যে আমাদের রিজার্ভ বেঞ্চ যে কোনো সময়ের থেকে শক্তিশালী। এটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে যারা একটু সিনিয়র খেলোয়াড় তাদের উপর একটা প্রেশার পড়বে যে তার মাঠে ভালো করতে হবে, করতেই হবে, জি। তার একটা বিকল্প তৈরি হয়ে গেছে। মানে আপনি এভাবেই আসলে বিভিন্ন ভাবে তৈরি করতে যাচ্ছেন, বিদেশে পাঠিয়ে কিংবা স্কুল হকিটাকে জোর দেওয়াটাই সবচেয়ে বড় মনে করছেন আপনি আপনার পরিকল্পনায়। আরেকজন দর্শকের ফোন নিতে চাই আমরা। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, আমি রফিক আজাদ বলছিলাম ঢাকা থেকে। আমি মাননীয় অতিথিকে প্রশ্ন করতে চাই, একটা মতামত দিতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আমাদের হকির জাতীয় দলের যে খেলোয়াড়রা আছে, প্রথম 15 জন বা 20 জন, তাদেরকে একটা বেতন কাঠামোর মধ্যে আনা যায় কিনা, এবং যদি সেটা করা যায় আমার মনে হয় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা জানি অনেকেই যে পার্ট টাইম বিজনেস করে, কারণ তাদের এরকম মানে নিশ্চিত কোনো ইনকামের কোনো জায়গা নেই। আর পরামর্শটা হচ্ছে যে আমরা ক্রিকেটে দেখি 97-এ আইসিসি ট্রফি যেতে আমরা 99-এ বিশ্বকাপ খেললাম। ওই সময় কিন্তু আমাদের মানে ক্রিকেটের উন্নতি বলেন এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো এবং ইনভেস্টররা আসা শুরু করলো। তো এখন কিন্তু হকিতে খুব ভালো একটা সময়, সিনিয়র জুনিয়র মিলে আমরা যদি 2018 বিশ্বকাপটা খেলতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মনে হয় যে হকিতে আরো বিভিন্নভাবে ইমপ্রুভমেন্ট হবে। তো এটা যাতে আমরা করতে পারি সে ব্যাপারে আপনি সর্বোচ্চ উদ্যোগ নেবেন, সেটা আপনার কাছ থেকে প্রত্যাশা থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন এবং একটা মতামত। প্রশ্নটি হলো যে ক্রিকেটের মতো হকিতেও আসলে বেতন কাঠামোর আওতায় আনা যায় কিনা শীর্ষ খেলোয়াড়দের। এটা আগেও একটা পরিকল্পনা হয়েছিল কিংবা প্রতিশ্রুতি ছিল হকি ফেডারেশনের। সত্যিকার অর্থে তো আমাদের বর্তমান হকি ফেডারেশনের আমাদের কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনটাকে মাথায় রেখে কিন্তু আমরা কাজ করছি এবং আমরা চেষ্টা করছি যে ওভারকাম কিভাবে করা যায়। তো এখন কিন্তু যে জিনিসটা দরকার, যে আর্থিক একটা ধারাবাহিক সংস্থান। এখন কিন্তু স্পন্সররা, আপনি দেখবেন যে এবার কিন্তু বেক্সিমকোর মতো কর্পোরেট হাউস আমাদের হকির জন্য এগিয়ে আসছে এবং তাদের মতো হাউস কিন্তু বলছে যে ভবিষ্যতে আমরা আরো যে কোনো উদ্যোগের পাশে তারা থাকবে। আমি বিশ্বাস করি যে এই ধারাবাহিকতাটা যদি আমরা রাখতে পারি, আরো অন্যান্য কর্পোরেট হাউসও এগিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হকির পাশে এগিয়ে দাঁড়িয়েছেন। আমাদের মাঠে যদি আমরা খেলা রাখতে পারি, সংগঠকদের যদি দূরদৃষ্টি থাকে, আমাদের কম্বিনেশনটা, সদিচ্ছাটা যদি থাকে হকির প্রতি, আমার কাছে মনে হয়েছে যে স্পন্সরশিপ অনেক বেশি আসবে এবং হকির যেটা সবচেয়ে বড় ব্যাকলগ, আর্থিক যে অবস্থানটা, এটার একটা আমূল পরিবর্তন হবে। এবং এটা পরিবর্তন হলে কি আসলে তখন প্লেয়ারদের এই বেতন কাঠামো তখন অবশ্যই হকির এই খেলোয়াড়দের এই প্রফেশনালিজম এর প্রাথমিক পার্টগুলো যেগুলো দরকার, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা যাবে। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের অনুষ্ঠানে। আমরা বিরতি থেকে ফিরে এসে এইচএফ কাপ নিয়ে আলাদা করে আলোচনা করব, যে টুর্নামেন্টকে কেন্দ্র করেই আসলে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। সেই টুর্নামেন্ট খেলতে হংকং গেছে বাংলাদেশ। আমরা আরো কথা বলবো বিরতি থেকে ফিরে আসার পর। জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের হকি নিয়ে। আপনারা জানেন যে হকি দল এইচএফ কাপ খেলতে হংকং গিয়েছে। সেই দলের প্রস্তুতি এবং হকির পুরো ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান অবস্থা জানতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হকি ফেডারেশনের সহ সভাপতি শফিউল্লাহ আল মুনির। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে বলছিলাম যে এইচএফ কাপ নিয়ে কথা বলবো একটু আলাদা করেই। এই টুর্নামেন্টে সবাই আমরা বলছি যে শিরোপাই আমাদের একমাত্র লক্ষ্য, এবং প্রতিপক্ষ যারা আছে বাংলাদেশের গ্রুপে কিংবা অন্য গ্রুপেও শক্তির বিচারে হয়তো পিছিয়েই থাকবে, এগিয়ে থাকার সম্ভাবনা খুব কম, হয়তো কাছাকাছি বা পিছিয়েই থাকবে। আপনার কাছে কতটুকু মনে হচ্ছে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে? আমাদের যে গ্রুপটা আছে পুল, এটা হংকং একটু শক্তিশালী, কারণ ওদের পাকিস্তানি কিছু খেলোয়াড় ওদের জাতীয় দলে মাইগ্রেট করে খেলে। হংকংয়ের সাথে অবশ্যই আমরা ভালো করব। আর ওই দিক থেকে শক্তিশালী আছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জাতীয় দল এর আগে অনেকবারও খেলেছে।
সর্বশেষ যে খেলাগুলো হয়েছে সে জায়গায় বাংলাদেশের রেজাল্ট খুব ভালো ছিল। জি। তো আমি প্রচন্ডভাবে আশাবাদী যে রেজাল্ট অনেক ভালো হবে, হয়তো গোলের পার্থক্য বেশ থাকবে। আচ্ছা, মানে তার মানে আপনিও আশাবাদী যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কিংবা সেরা পারফরমেন্স নিয়ে দেশে ফিরবে ইনশাল্লাহ। আর এই টুর্নামেন্টকে কেন্দ্র করলে আসলে কথা আসে যে ওয়ার্ল্ড হকি লিগের সেকেন্ড রাউন্ড যেটা বাংলাদেশে হবে আগামী বছর শুরুর দিকে, সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কিংবা সেই টুর্নামেন্টে আসলে এই পারফরমেন্স ধরে রাখলেই কি আসলে ভালো খেলা সম্ভব, নাকি আরো উন্নতি দরকার হবে? আপনার কি মনে হয়? আমরা জানবো, একজন ফোন নিতে চাই দর্শকের। পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম, আমার নাম রবিউল হাসান, আমি লালবাগ থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার অনুরোধ হচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন তথা মুনির ভাইয়ের কাছে, বিকেএসপির মতো একটা একাডেমি যদি বাংলাদেশ হকি ফেডারেশন করে, সেখানে স্টুডেন্ট যারা থাকবে তারা নিজ খরচেই পড়াশোনা করবে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ক্লাস 6 থেকে। এরা হকি প্লেয়ার হবে, সাথে পড়াশোনাও করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে তারা অনুমতি নিয়ে তাদের জন্য স্পেশাল পরীক্ষার সুযোগের রাখবে, যে তারা যে কোনো সময় চাইলেই, খেলার যদি কোনো শিডিউল থাকে সেই সময় তারা পরীক্ষাটা অন্য সময় দিতে পারবে, এরকম একটা সুযোগ থাকবে এবং এরা পড়াশোনার পাশাপাশি খেলবে। তাহলে এদের ভবিষ্যতের আর কোনো চিন্তা থাকবে না যে আমার মানে খেলাতে যদি আমি ইনজুর্ড হই বা খেলতে না পারি সেই ক্ষেত্রে আমার কি হবে। তারপর এই প্লেয়ার গুলো এক সময় পড়াশোনা খেলা শেষ করে তারপর তারা চাকরিতে ঢুকতে পারবে। তাহলে প্লেয়ার গুলো থেকে যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তাটা কেটে যাচ্ছে। জি, আমরা বুঝতে পেরেছি আমরা আপনার প্রশ্ন কিংবা প্রসঙ্গটা। এটাও আসলে অর্থ সবকিছুর সাথেই জড়িত এবং একাডেমি করতে গেলে আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। আসলে এটা অনেক বৃহৎ পরিসরের একটা পরিকল্পনা। এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আপনার প্রাথমিক অনেকগুলো ধাপ আপনার পার হয়ে আসতে হবে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন ক্রিকেটের কথা। ক্রিকেট এখন একাডেমি করছে কারণ তাদের সেই সঙ্গতি, অবস্থান, পরিবেশ সবকিছুই আছে। আমরা বাংলাদেশের হকি এখন যেভাবে আছেন সেভাবে যদি আমরা কাজ করতে পারি, মাঠে ধারাবাহিকভাবে খেলা রাখা যায়, নিশ্চয়ই বাংলাদেশ হকিও একদিন এই অবস্থায় যেতে পারবে। নিশ্চয়ই, সেটাও আমরা আশা করি। আর আমরা যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড হকি লিগ সেকেন্ড রাউন্ড, যেটা আমাদের মেইন লক্ষ্য, সবাই বলছেন আপনারা হকি ফেডারেশনের কর্মকর্তা, প্লেয়াররা, সেটা কি আসলে এই পারফরমেন্স ধরে রাখলেই হবে নাকি আসলে? অবশ্যই না, কারণ দেখেন বাংলাদেশের হকির জন্য কিন্তু সুযোগ খুব কম, যেহেতু আমরা র্যাঙ্কিং এ অনেক পিছনে। একটা অপরচুনিটি, অনেক বড় অপরচুনিটি আমাদের জন্য ওয়ার্ল্ড হকিটা। আপনি এই জায়গায় কানাডা আসছে, মিশর আসছে, চায়না আসছে, যারা আমাদের থেকে সামনে আছে। আপনি যদি সবাই মিলে চেষ্টা করে, খেলোয়াড়রা যদি, আপনি হংকং থেকে আসার ইমিডিয়েট পরেই আপনি যদি কোনো প্রতিবন্ধকতা ছাড়া এই টিমটাকে আপনি নিরবিচ্ছিন্নভাবে যদি নার্সিং করতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, দেন কিন্তু আপনি খেলোয়াড়দের থেকে আশা করতে পারবেন ভালো পারফরমেন্স। আমি যেটা ফেডারেশনকে বলবো বা আমি প্রস্তাবনা দিব, এই খেলোয়াড়দের এখন যদি আমরা, ইউরোপে এখন ওয়েদার স্বাভাবিকভাবেই আমাদের খেলোয়াড়দের জন্য আর উপযুক্ত হবে না, গ্র্যাজুয়ালি চলে আসবে। এখন কিন্তু ইউরোপের দলগুলো চলে আসবে সাউথ আফ্রিকা, কেনিয়ার দিকে। তো আমি এবারের যে কোচিং স্টাফগুলো নিয়েছি, আমার একটা উদ্দেশ্য ছিল নেটওয়ার্কিংটা করা, ইউরোপের অন্যান্য দেশের যে জায়গাগুলো আমি নক করলে অন্যান্য দেশের জাতীয় দলের সাথে আমার খেলার সুযোগ হবে, আমি তাদের নেওয়ার, এটাও আমার একটা উদ্দেশ্য ছিল যে আমার নেটওয়ার্কিংটা বিল্ড করা। তাদের আমি স্পেসিফিকলি অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম। যতটুকু আমরা রেসপন্স পেয়েছি, আমরা চেষ্টা করব টোটাল টিমটাকে সাউথ আফ্রিকায় নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, মানে সাউথ আফ্রিকায় প্র্যাকটিস করার জন্য। কারণটা হচ্ছে যে এখন সাউথ আফ্রিকা ইউরোপিয়ান দলগুলো খেলতে আসবে। বেলজিয়াম, হল্যান্ড, জার্মানি দলগুলো এখন সাউথ আফ্রিকায় প্র্যাকটিস করতে আসবে। আমরা যদি ওই জায়গায় যাওয়ার আগে আমরা আসলে দেখতে পারবো যে আমরা কতগুলো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো। যদি ওই জায়গায় আমাদের কাছে ফিজিবল মনে হয় যে আমরা কন্ডিশনিং ক্যাম্পটা সাউথ আফ্রিকায় এবং আমরা অনেকগুলো ওই জায়গায় প্র্যাকটিস ম্যাচ করতে পারবো, সেটা প্রত্যক্ষভাবে আমাদের ওয়ার্ল্ড হকিতে আমাদের জাতীয় দলকে রেজাল্ট দিবে, তাহলে আমরা সেই উদ্যোগটা অবশ্যই নিব। এমনি ওয়ার্ল্ড হকি লিগে আসলে কেমন পারফরমেন্স প্রত্যাশা করছেন আপনারা? ওয়ার্ল্ড হকি লিগের জন্য এখন কিন্তু আমার 26 থেকে 30 জনের একটা
খেলোয়াড় প্যানেল আছেন, এর ভিতরে আমাদের অভিজ্ঞ খেলোয়াড়রাও আছেন, আবার একবার অনূর্ধ্ব 18 থেকে উঠে আসছে সেই খেলোয়াড়রাও আসছেন। কোচিং স্টাফদের তারা যে জায়গাটা তারা মনে করছে আমাদের দলের মূল শক্তি নবীন এবং প্রবীণ দের একটা কম্বিনেশন হয়েছে। এবং দেখেন আগে আমাদের একজন ড্রাগ ফ্লিকার ছিল চয়ন, এখন অলমোস্ট আমাদের 3 জন ড্রাগ ফ্লিকার হয়ে গেছে। আমাদের যে জিনিসটা এখন দরকার যে তাদের প্রপারলি ফিট করা, জাতীয় দলকে প্রপারলি ফিট করা, এবং ইউরোপিয়ান যে খেলাটা মানে কানাডা বা মিশর বা চীন যে আসবে তাদের জাতীয় দলের খেলাগুলো খুব কাছের থেকে যে ভিডিও অ্যানালিস্টের কথা আমরা বলি তাদের তাদের দুর্বলতাগুলো কোথায় আছে, আমরা যদি 3 মাস আগের থেকেই একদম স্পেসিফিকলি আমরা টার্গেট ফিক্স করে যদি আমরা এই 3 মাস প্র্যাকটিস করতে পারি, আমার মনে হয় যে আমাদের রেজাল্টটা অনেক ভালো হবে। আমরা একদমই শেষের দিকে চলে এসেছি, একটু যদি এই বিষয়ে আলোচনা করতে চাই যে আসলে আপনারা অর্থের কথা বলছিলেন বারবারই, যে অর্থ একটা বড় সমস্যা হকি চালাতে কিংবা হকি উন্নয়নে, যে খেলায় এখনো আসলে সাফল্য না আসলে ফোকাসে আসে না। সেখানে ক্রিকেট বোর্ড সহযোগিতা করছে এবং 1 কোটি টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। সেই টাকাটা আসলে ব্যয় করা হবে কোন কোন খাতে, সেরকম কি কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা? আসলে এটা গভর্নিং বডি ডিসিশন নেবে যে স্পেসিফিকলি এই অনুদানটা কোথায় তারা ব্যবহার করবেন, এটা গভর্নিং বডি। আপনার ইচ্ছা কিংবা আপনার যদি পরামর্শ থাকে সেক্ষেত্রে আপনি কোন খাতের কথা বলবেন? অবশ্যই আমি হকি খেলোয়াড়দের ক্যাপাসিটি বিল্ড করার জন্য, তাদের প্রশিক্ষণের জন্যই এই ধরনের অর্থ ব্যয়টা আমাদের জন্য সর্বোচ্চ প্রায়োগিক সফলতা দেখা দিবে। মানে হকির এটা আরেকটা জিনিস যে আপনি শুরুতে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে হকি ফেডারেশনের বর্তমান কমিটিতে সবাই একসাথে কাজ করছেন আপনারা, এই কমিটির মেয়াদ আসলে শেষ হয়ে যাওয়ার কথা আগামী বছরের শুরুর দিকেই। সেক্ষেত্রে যদি নির্বাচন হয়, সে ক্রীড়া পরিষদ নির্বাচন দেয়, আপনি কি আবারও নির্বাচন করবেন কিনা কিংবা করলে সাধারণ সম্পাদক পদেই করতে চান কিনা? আসলে আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে আপনি যে কোনো পজিশনেই কাজ করতে পারবেন, যদি কাজ করার ইচ্ছা এবং কাজ করার পরিবেশটা থাকে। সবচেয়ে প্রথম হলো আমি মানে হকি ফেডারেশনের কর্মকর্তা হিসাবে একবারেই নতুন, আমি প্রতিনিয়ত শিখছি হকির একজন নবীন সংগঠক হিসাবে। আগে প্রথম আমার নিজেকে দেখতে হবে যে আমি পদের জন্য নিজেকে যোগ্য করতে পারছি কিনা। যোগ্যতা যে কোনো পদে আপনার যাওয়ার নিজের অন্তরাত্মার উপলব্ধিটা হচ্ছে যে আপনি নিজে যোগ্য কিনা। আমি যখন মনে করব যে আমি ওই জায়গায় বসার জন্য আমার নিজের ক্যাপাসিটি আমি বিল্ড করতে পেরেছি, আমি যোগ্যতা অর্জন করতে পেরেছি, ঠিক তখনই আমি চিন্তা করব সাধারণ সম্পাদক বা ওই ধরনের দায়িত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য। এই 7 মাসে আপনি তো বুঝতেও পেরেছেন নিশ্চয়ই যে বাংলাদেশের হকিটা এখন ওয়ার্ল্ড হকিতে কোন জায়গায় অবস্থান, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য খেলাগুলোর সাথে কম্পেয়ার করে কোন জায়গায় অবস্থান, সেটা দেখে আসলে আপনার কি মনে হয় যে ভিশনটা কোথায় বাংলাদেশের হওয়া উচিত হকি? একটু যারা সংগঠক আছেন সবাই মিলে একটু আন্তরিক হলেই কিন্তু আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ একটা ভালো জায়গায় যেতে পারবো। এবং আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আপনার অবস্থান 20-এর ভিতরে চিন্তা করেন, এটা কিন্তু আপনার স্বপ্ন বিলাস হবে না আমার কাছে যেটা মনে হয়েছে। সেক্ষেত্রে তো ওয়ার্ল্ড কাপও খুব হাতছানি দিয়ে ডাকবে। অবশ্যই আপনার মানে আপনার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আপনার যে জিনিসটা করতে হবে, হকি ফেডারেশনের নিজের ক্যাপাসিটি বিল্ড করতে হবে। হকি ফেডারেশন যদি তার নিজের ক্যাপাসিটি বিল্ডগুলো করতে পারে তাহলে অবশ্যই এই জায়গাটাকে কিন্তু আপনি নক করতে পারবেন, টাচ করতে পারবেন যে বাংলাদেশের হকি বিশ্বকাপ খেলছে। বাংলাদেশ হকি বিশ্বকাপ খেলছে, আপনি কি এটাই মনে করেন যে আলটিমেট স্বপ্ন কিংবা বাংলাদেশের ভিশন গোল এটা হওয়া উচিত? দেখেন এখন আমাদের যে হলে সেটা কত বছর নাগাদ? স্বপ্নর বাস্তবায়নের যে সিঁড়িগুলো, সব সিঁড়িগুলোই কিন্তু আপনার সামনে আছে। আপনার সিঁড়িগুলোকে আপনার প্রপারলি কম্বিনেশন গুলো করতে হবে, যেটার জন্য দায়িত্ব সরকার, বাংলাদেশ হকি ফেডারেশনের, বাংলাদেশ হকি খেলোয়াড়গুলোকে। আপনি যদি এই কম্বিনেশনটা প্রপারলি করতে পারেন সফলতা অবশ্যই দেখা দিবে। সেটা আপনি কি মানে জাস্ট একদম শেষ কথা যে কবে নাগাদ বাংলাদেশকে আপনি বিশ্বকাপে মঞ্চে দেখবেন? 20 বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এটা কতদিনে সম্ভব এখন থেকে যদি সবাই একসাথে কাজ করে? আমার কাছে মনে হচ্ছে যে
টি-20-তে মানে শীর্ষ 20-এ বাংলাদেশ আগামী 3 বছর। আগামী 2 বছরের ভিতরে খুবই সম্ভব, আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি। ধন্যবাদ আপনাকে শফিউল্লাহ আলমুনি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি যে বাংলাদেশ সেরা বিশ্বে খেলুক এবং আরো একটা বিশ্ব আসরে বাংলাদেশ অংশ নিক। আপনাকেও ধন্যবাদ। তবে তার আগে প্রত্যাশা করি যে এইচএফ কাপ বাংলাদেশের সবচেয়ে প্রথম বাধা যেটি সামনেই 19শে নভেম্বর শুরু হবে হংকংয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো খেলেও চ্যাম্পিয়ন হয়ে ফিরুক। আমরা নিশ্চয়ই তখন আবারও কথা বলবো হকি নিয়ে, সাফল্য বার্তা নিয়ে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।